নির্বাচন কমিশন আগেই হুঁশিয়ারি দিয়েছিল ভুল নথি আপলোডের অপরাধে 7 ARO চাকরি থেকে সাসপেন্ড করলো সরাসরি নির্বাচন কমিশন। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, বলা হয়েছে যে ধারা অনুযায়ী, আইন অনুযায়ী নির্বাচন কমিশন এই পদক্ষেপ করেছে। কোন ধারা অনুযায়ী, সেই ধারায় কি লেখা আছে? দেখো, নির্বাচন কমিশন যে ধারার কথা উল্লেখ করছে সেই ধারাতে স্পষ্ট লেখা আছে যে জাতীয় নির্বাচন কমিশন চাইলে কমিশনের ডেপুটেশনে থাকা যে কোনো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি সাসপেন্ড করতে পারে। আর সেই ধারাই প্রয়োগ করা হয়েছে রাজ্যের 7 জন AROর ক্ষেত্রে, যাদেরকে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিল। গতকাল রাতের যে নির্দেশ মুখ্য সচিবকে পাঠানো হয়েছে, সেই নির্দেশকে আরও স্পষ্ট করে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট করলো যে জাতীয় নির্বাচন কমিশনই সরাসরি এই 7 জন AROকে চাকরি থেকে সাসপেন্ড করেছে। অর্থাৎ তারা আগামী মাস থেকে 50% বেতন পাবে এবং সাসপেন্ড করার জন্য তারা এই পদে, অর্থাৎ রাজ্য সরকারেরও যে পদে তারা চাকরি করছিলেন সেই পদে আপাতত তারা চাকরি করতে পারবেন না, অর্থাৎ অফিসে গিয়ে সেই পদে থাকতে পারবেন না। তাদের বদলে অন্য কোনো কর্মীকে বা অন্য কোনো আধিকারিককে সেই কাজ করতে হবে। কারা করবেন সেটা নবান্ন সিদ্ধান্ত নেবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সরাসরি এই 7 জন AROকে সাসপেন্ড করে দিয়েছে। তবে বিভাগীয় তদন্তও শুরু করতে হবে রাজ্যের মুখ্য সচিবকে, এবং বিভাগীয় তদন্ত দ্রুত শুরু করার কথা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 7 জন ARO যারা ভুল নথি আপলোড করেছে SIR এর কাজে, যাদের বারবার সতর্ক করেছিল সংশ্লিষ্ট মাইক্রো অবজারভার থেকে শুরু করে রোল অবজারভাররা, কিন্তু সতর্ক করার পরেও দেখা গেল যে এই 7 জন ARO তারা ক্ষমতার অপব্যবহার করে ভুল নথি আপলোড করেছে, যা জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে দেখা গেছে। এবং সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এই 7 জন AROকে সরাসরি সাসপেন্ড করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কি বললেন একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসবো আবার। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। ARO দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে ARO-কে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন। টাইম ইজ দেয়ার আপ টু 21st। সরাসরি সোমরাজের কাছে চলে যাবো। সোমরাজ, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো রাজ্যে এরকম ভাবে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ড করেনি, সেক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। কিন্তু রাজ্য আর কমিশনের সংঘাত তো এবার আরো তুঙ্গে হবে। একদমই। দেখো, জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি সাসপেন্ড করতে কেন হলো, তার কারণ এক্ষেত্রে দেখা গেছে সাম্প্রতিক সময় এমন কিছু নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে যেই নির্দেশকে সরাসরিভাবে কার্যকর করেনি রাজ্য সরকার। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এবার সরাসরি সাসপেনশনই করে দেওয়া হলো আইনের প্রসঙ্গ তুলে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গত 2000 সালে একটি নির্দেশে রয়েছে, সেই নির্দেশকেও উল্লেখ করা হচ্ছে এই সরাসরি সাসপেন্ড করার কথার জন্য। সাসপেন্ড যে করা হয়েছে তার জন্য 2000 সালের একটি সুপ্রিম কোর্টের অর্ডারের কথাও উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ যেহেতু রাজ্য সরকারকে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ পাঠায় কার্যকরী করার জন্য, কিন্তু সেই নির্দেশ কার্যকরী করে না, একাধিক ক্ষেত্রে গড়িমসি হচ্ছে রাজ্য সরকারের তরফে। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করে দিল এই 7 জন AROকে। এবং তোমাকে জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনের যে আইন, সেখানে বলা হচ্ছে যে যেহেতু কমিশনের ডেপুটেশনে তারা রয়েছে এবং কমিশনের হাতে আইনি ক্ষমতা রয়েছে সরাসরি সাসপেন্ড করা, সেই কারণেই সরাসরি সাসপেন্ড করা হয়েছে। এ রাজ্যেই প্রথম যেখানে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি সাসপেন্ড করার নির্দেশিকা দেওয়া হলো। অর্থাৎ আগামীকাল থেকে তারা এই পদে, রাজ্য সরকারেরও যে পদে তারা কাজ করছিলেন সেই পদে তারা আর কাজ করতে পারবেন না, তাদের জায়গায় অন্য আধিকারিকদের নিয়োগ করতে হবে। এই নিয়ে রাজ্য এবং কমিশন আরো সংঘাত বাড়বে নিঃসন্দেহে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তা ভাগ্য ভালো যে এখন সাসপেন্ড করছে। যখনই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে তখন যদি নির্বাচন কমিশন সাসপেন্ড করে, নিয়মটা পড়ে নিতে বলবেন। ওই সাসপেনশন রাজ্য সরকার ওঠাতে পারে না, নির্বাচন কমিশনই সেই সাসপেনশন ওঠাতে পারে। যারা ভাবছেন, আশায় আছেন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় ফিরে এসে সাসপেনশন তুলে নেবেন, তাদের কিন্তু সেই সময় বিপদ আছে। মমতা তো ফিরবেও না, উঠবেও না, সেটা আলাদা বিষয়। আমি তর্কের খাতিরে যদি ধরে নি ফিরে বসে, তাও সাসপেনশন উঠবে না।
নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে, রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইওকে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। আর এরপরেই এই 7 জনের মধ্যে একজন ডালিয়া রায়চৌধুরী কমিশনের নির্দেশের পর ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীকে ডেকে পাঠান জেলা শাসক। তাঁর দফতর থেকে, অর্থাৎ জেলা শাসকের দফতর থেকে বেরিয়ে ডালিয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছেন, কোনো অন্যায় কাজ তিনি করেননি। কেন নির্বাচন কমিশন সাসপেন্ড করলো তা নিয়ে তিনি ধোঁয়াশায়। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। তা আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো, আমি এখনো জানি না কি করব। আজকে কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছে? আর এসআইআর এর চাপে গুরুতর অসুস্থ এইআরও, তাকে এখন আইসিইউতে ভর্তি করতে হয়েছে। এরকমটাই তো অভিযোগ, এরকমটাই দাবি এইআরওর তরফ থেকে। কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ, বুকে যন্ত্রণা নিয়ে আইসিইউতে ভর্তি মগরাহাটের এইআরও। প্রতিবাদে মিছিল, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। অফিসে ডিউটি গিয়েছিল, সেখানে গিয়ে শরীর খারাপ হয়, আর দীর্ঘদিন এসআইআর এর কাজের চাপে ছিল। ওই চাপে পড়েই রাত জাগা ছিল কিছুদিন, কারণ শরীরটা খারাপ হয়েছে, আইসিইউতে অ্যাডমিট আছে। রাত জাগা দীর্ঘদিন অফিসে বাদ দিয়ে এসআইআর এর ডিউটিতে নিযুক্ত ছিল। যেভাবে এসআইআর প্রক্রিয়াটা চালাতে গিয়ে নির্বাচন কমিশন সরকারি কর্মচারী যেভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে আঘাত নেমে আসছে, তার প্রতিবাদে এই মিছিল। রেভিনিউ অফিসার, উনি এইআর হিসেবে কাজ করছিলেন, উনি অসুস্থ হয়ে গিয়ে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে, আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি। আর এসআইআর এ নির্ভুল তালিকা হচ্ছে নির্বাচন কমিশনের টার্গেট, আর তাই স্ক্রুটিনির পর স্ক্রুটিনি করতে চাইছে নির্বাচন কমিশন। এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়, এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল, সেই চুরিটা তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা শূন্য, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কমিশনের গ্রহণযোগ্য নথির মধ্যে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট আছে, কিন্তু এই হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেটের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেট বা প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য নয়, জানিয়ে দিল নয়া নির্দেশে নির্বাচন কমিশন। আর এ নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে
সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। মুখ্য সচিব তিনি খুব স্বাভাবিকভাবেই জেলা শাসক যারা তাদের সাথে যোগাযোগ রাখবেন, এটা তো ন্যাচারাল প্রসেস। নির্বাচন কমিশন তার এখতিয়ারের বাইরে গিয়ে বলছে নির্বাচনী বিধি নাকি ভেঙেছেন তারা। নির্বাচনী বিধি তখন থেকেই কার্যকর হয় যখন থেকে ইলেকশন অ্যানাউন্স হয়, এমসিসি তখন থেকেই চালু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়। উল্টে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে দিল্লিতে। এটা পারে নাকি নির্বাচন কমিশন? তার কোনো এখতিয়ার আছে? বরং রাজ্য প্রশাসন সহযোগিতার মনোভাব নিয়ে চলছে বলেই এই অসভ্যভাবে অন্যায়ভাবে ডাকার পরেও নন্দিনী চক্রবর্তী গিয়েছেন। নির্বাচন কমিশন বরঞ্চ আইন ভাঙছেন এবং এর জন্য সুপ্রিম কোর্টে আগামী দিন আবার তাদের প্রশ্নের মুখে পড়তে হবে। জীবিত মানুষের নাম মৃত করে দেখানো হচ্ছে, তাহলে সেই অফিসার, কনসার্ন অফিসার তারা বা নির্বাচন কমিশন কেন রেসপন্সিবল থাকবে না? এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। হ্যাঁ, এরকমই দাবি পরিবারের প্রতিবেশীদের। এসআইআর আতঙ্কে ভুগছিলেন ডানকুনির এক বাসিন্দা। তার বাড়ি ডানকুনিতে, কিন্তু বিহারের মানুষ। বিহার থেকে এসে 40 বছর ধরে তিনি ডানকুনিতে থাকেন। বারবার নাকি হিয়ারিং নোটিশ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, ঘরছাড়া হওয়ার ভয়ে ছিলেন বৃদ্ধ। এসআইআর এর ভয়ে মৃত্যুর অভিযোগ প্রতিবেশীদের, আর বৃদ্ধের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4-4 ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানই লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল, সকালে উঠে শুনি মারা গেছে। আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছেন, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে 4-4 নোটিশ পাঠানো হচ্ছে। আজ এটা নেই, কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কী বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কী কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে প্রত্যেকে দেখুন তৃণমূলের। কারণ নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ। দোলযাত্রার পরেই রথযাত্রা, ফের ছুটবে বিজেপির রথ। এবারের বিধানসভা নির্বাচনেও হাতিয়ার রথযাত্রা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল। এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপি সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছি। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি।
রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। একা লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্যে নেই, যুবসাথী দোসর। রাজ্যের মানুষ আশান্বিত, বিজেপি আশঙ্কিত। সামগ্রিক আবহে এখন নতুন বোতলে পুরনো মদ। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অন্তর্যামী জনতা, তারাই শেষ হাসি হাসবে যারা বাঙালিকে অসভ্যতা করেছে, বাংলা বলায় অত্যাচার করেছে, পরিযায়ী শ্রমিকদের পিটিয়েছে, এসআইআর এর হয়রানির লাইনে দাঁড় করিয়েছে। ভোটের লাইনে বাঙালি সেই জবাব দেবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। জেলায় জেলায় যুবসাথী প্রকল্পে লম্বা লাইন, মাসে 1,500 টাকা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত। আর বিজেপির নতুন কৌশল, এর পাল্টা যুব আড্ডা। যুব আড্ডা নয়া কর্মসূচি, এবং বিজেপি এই যুব আড্ডা কর্মসূচি কাল থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত করবে বিজেপির যুব মোর্চা। বিধানসভা ভিত্তিক 30 জায়গায় চা চক্রের মাধ্যমে জনসংযোগ পরিকল্পনা। বঙ্গ বিজেপির এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। আমরা যুবকদের কাছে যাবো, আমাদের যুব মোর্চার নেতৃত্বে আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন। বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে, অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। ওই ঘোষণা পর্যন্তই হয়, বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করবো। জেলায় জেলায় নেতাদের মধ্যে সমন্বয় আরও বাড়াতে, ঐক্যবদ্ধভাবে ভোটে লড়তে এবার প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্ট কোর কমিটি তৃণমূলের। বাকির চোখ বিধানসভা ভোট। ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল। এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে, করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়। জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট। জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে, তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন। আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত।
বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। 9 জন বিধায়ক এবং 1 জন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে। আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি, কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই মানে সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রে খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পাঁশকুড়া থেকে ঘাটাল নতুন রুট রেলের ঘোষণাই সার, সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মহকুমায় আজও কোনো রেলপথ নেই। সবচেয়ে কাছের স্টেশন বলতে একদিকে চন্দ্রকোনা রোড 28 কিলোমিটার দূরে, আরেকদিকে পাঁশকুড়া প্রায় 35 কিলোমিটার দূরে। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ঘাটালে রেলপথ তৈরি করতে হবে। রেল মানচিত্রে জুড়তে হবে বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটালের বীরসিংহ গ্রামকে। এ নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মাঝে গত বছর পাঁশকুড়া ঘাটাল নতুন রুট ঘোষণা করে রেল। স্থানীয়দের দাবি এরপর মাপজোক হয়, তারপর কাজের কাজ কিছুই হয়নি। রাজা রামমোহন রায়ের জন্মভিটে রেল লাইন হয়েছে, সে তো খুব ভালো কথা। তার সাথে কামারপুকুরেও রেল লাইন হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং, সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে। আমাদের এখানে ক্ষুদিরাম বোসেরও জন্মভিটা আছে, সেইখানেও বঞ্চিত আছে। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই। বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব। স্থানীয়দের দাবি পাঁশকুড়া ঘাটাল রুটে দ্রুত কাজ শুরু করুক রেল। ভোটের আগে এ নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে। বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্যই একটু দেরি হচ্ছে। আশা করছি এই সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন, যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলন করব। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার কাটোয়ায় যাব। কাটোয়ায় ট্রেনে ষড়যন্ত্রের আগুন। আজকে ফরেন্সিক গেল, নমুনা সংগ্রহ করলো। শর্ট সার্কিট থেকে যে আগুন নয় তা জানিয়ে দিল রেল। শর্ট সার্কিট থেকে আগুন নয়, সিসি ক্যামেরার ফুটেজে নজর। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है। ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। सारे के सारे एंगल्स, इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया। अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी और एविडेंसेस कलेक्ट किया जा रहा है। सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फोरेंसिक स्टेट सेंट्रल फोरेंसिक साइंस लैबोरेटरी से
सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे. स्टिल इट इज नीड टू बी एनालाइज. सैंपल तो ओनली डिब्री मटेरियल कलेक्ट किया है, दैट नीड टू बी एग्जामिन्ड. रेलवे का मटेरियल है, वो वुड नहीं है ना, वो अलग मटेरियल है. बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है. কাটোয়া স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল, সেই ট্রেনে আগুনে একাধিক প্রশ্ন, কারণ দাঁড়িয়েছিল মানে ফাঁকা দাঁড়িয়েছিল, তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তাই থাকে। যখন প্যাসেঞ্জাররা নেমে যায়, ট্রেন দাঁড়িয়ে থাকে, ট্রেনে বিদ্যুৎ না থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা নেই। বাইরে থেকে আগুন কিনা তদন্তে রেল, সিসি ক্যামেরা ফুটেজের রেলের নজরদারির গাফিলতিও খতিয়ে দেখছে তদন্তকারী দল, কারণ পুলিশের জিআরপির ওখানেই অফিস, ওই প্ল্যাটফর্মেই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ফ্রেজারগঞ্জে জলপথে অনুপ্রবেশের ছক বাংলাদেশের একজন মৎস্যজীবীর কাছ থেকে 2 দেশেরই আধার কার্ড পাওয়া গেল। 2 দেশেরই আধার কার্ড। ওই মৎস্যজীবী সহ বাংলাদেশের ট্রলার আটক হয়। জিজ্ঞাসাবাদে রবীন্দ্রনাথ দাসের বাংলাদেশের পরিচয়ের পাশাপাশি ভারতের আধার কার্ডও উদ্ধার হয়। বাকিদের দাবি ভারতের ট্রলারে তুলে দেওয়া হয়, এমনই নাকি রবীন্দ্রনাথের সঙ্গে চুক্তি হয়েছিল বাকিদের। কি করে ভারতের আধার কার্ড পেয়ে গেলেন ওই বাংলাদেশি মৎস্যজীবী? অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপনার বাড়ি ভারতে? হ্যাঁ, বর্তমানে আমি ভারতে। বাংলাদেশে কেন গিয়েছিলেন? বাংলাদেশে অত্যাচারিত হয়ে নিয়ে চলে আসছিল। মাঝখানে আমি জায়গা সম্পত্তি যখন সংখ্যাগরিষ্ঠ মানুষেরা তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গিয়েছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে, আমার জায়গা মানে 2 দেশের ডকুমেন্টস আপনার কাছে? 2 দেশের আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য